আপনি এখানে কি করেন? মানে পড়াশোনা করছেন নাকি অন্য কিছু? আমি জুলজি নিয়ে পিএইচডি করছি বিশ্বভারতীর সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ থেকে। বাহ, চমৎকার। টপিক কি? ল্যাটেরাইট এলাকায় অ্যারেনি প্রাণীদের বৈচিত্র্যের উপরে কাজ করছি। আর হ্যাঁ, আমি আগে মনে করতে পারছিলাম না, পরে মনে পড়ল শ্রীধরবাবুর ওই যে অহল্যা সিরিজের ছবিগুলো, সেখানে যে মহিলা মডেল, সেটা তো আপনি, তাই না? আপনারই তো মুখ ওটা। গতকাল রাতেও নিশ্চয়ই আপনাকে সামনে রেখেই আঁকছিলেন উনি। শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। গোয়েন্দা মুস্তাফা সিরিজের টান টান রোমাঞ্চকর আরেকটা কাহিনী আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। শুরু হচ্ছে তমসাগ্নি। চারপাশের পরিবেশটা একটু আত্মমগ্ন করে দেয় মুস্তাফাকে। শান্তিনিকেতন আর আগের মতো নেই ঠিকই, কিন্তু তবুও কোথাও একটা বিচিত্র মায়া ঘিরে ধরে এখানে এলেই। লিপিকার সঙ্গে এখানেই তো চলে আসতো সময় অসময়। শহুরে কোলাহল থেকে পালিয়ে দুজনের একান্ত প্রেম অশান্ত খরস্রোতা নদীর মতো চঞ্চল হয়ে উঠত। কোপাইয়ের ধারে রাতের নিঝুমতায় মিশে যেত ওরা। সঙ্গী কোপাইয়ের জলের ধারা, আকাশের তারা আর ঝিঁঝিরটা। ঠোঁটে ঠোঁট রেখে হারিয়ে যেত দুটো মানুষ। কতদিন হয়ে গেল। লিপিকা এখন কেমন আছে? এসে গেছি গুরু, নামো এবার। কি এত ভাবছো? সুগতর ডাকে সম্বিত ফেরে মুস্তাফার। চমক ভেঙে দেখে একটা ছিমছাম দোতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ওদের গাড়ি। চারপাশে আর তেমন বাড়িঘর নেই। বিশ্বভারতীর পিছন দিকে একটা নিঃসঙ্গ ছবির মতো দাঁড়িয়ে আছে বাড়িটা, অনেকটা মুস্তাফার মতোই। গেটে নেম প্লেটে লেখা চিত্রনীড়। একজন ছবি আঁকিয়ের বাড়ির নাম হিসাবে মানানসই, মনে মনে ভাবল মুস্তাফা। সুগত আবার তাড়া দেয়। তোমার কি হলো বলো তো গুরু? চলো চলো ভিতরে চলো, আগে কেসটা মিটিয়ে নাও। এদিকে ফোনে ফোনে আমি জেরবার। উফ, এইসব শিল্পী টিল্পীরা কেন যে এরকম ভূতের মতো আদারে বাদারে থাকে কে জানে। এখন মরে গেছে আর আমাদের সব কাজকর্ম ছেড়ে এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরে ছুটে মরতে হচ্ছে। কোনো কথা না বলে মুচকি হাসে মুস্তাফা। সুগতর রাগ হওয়ারই কথা। মাঝরাতেই লালবাজারে খবর পৌঁছায় বিখ্যাত চিত্রশিল্পী শ্রীধর বর্মনের দেহ পাওয়া গেছে নিজের বাড়িতে। যে ঘরে তার ওয়ার্কশপ, সেখানেই তার নিথর দেহটা পড়েছিল। একজন চাকর দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। তারপর পুলিশ আসে। আর শ্রীধর বর্মনের মতো বিখ্যাত মানুষদের ক্ষেত্রে স্থানীয় পুলিশ রিস্ক নিতে চায় না। ফোন যায় লালবাজারে। চাকরটা বডি দেখতে পায় রাত 12টা নাগাদ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলেও পুলিশ আসতে আসতে প্রায় 1:45। তারপর লালবাজারে ফোন যেতে অবশ্য দেরি হয়নি। কিছুক্ষণের মধ্যেই ফোন চলে যায় লালবাজারে। সুগতও দেরি না করে সোজা গাড়ি নিয়ে বালিতে মুস্তাফার বাড়িতে হাজির। তারপর প্রায় 4 ঘন্টা টানা গাড়ি হাঁকিয়ে ওরা এখন শ্রীধর বর্মনের বাড়ির সামনে। ঘড়ির দিকে তাকায় মুস্তাফা। 7:30 বাজতে যায়। বেশ কিছু পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে। ওদের সামনে এসে স্যালুট ঠোকে একজন মধ্যবয়স্ক অফিসার। আমি সুবল সাঁতরা,
লোকাল থানার আইসি স্যার, আপনারা আমার সঙ্গে আসুন। ঈষৎ স্থূল দেহ আর পুরুষ্টু গোঁপটা দোলাতে দোলাতে এগিয়ে যায় সুবল সাঁতরা। তার পিছনে পিছনে বাড়ির ভিতরে পৌঁছায় মুস্তাফা আর সুগত। মুস্তাফা জিজ্ঞাসা করে, এখনো বিশেষ কেউ খবর পায়নি মনে হয়, তাই না সুবলবাবু? না হলে শ্রীধর বর্মনের মতো মানুষের মৃত্যুর খবরে এতক্ষণে তো মিডিয়ায় ছয়লাপ হয়ে যাওয়ার কথা ছিল। সুবল উত্তর দেওয়ার আগেই সুগত বলে, না, আমি বারণ করেছিলাম যাতে আমরা না পৌঁছানো পর্যন্ত বিষয়টা পাবলিক না করা হয়। সুবলবাবু, এদিকে সবকিছু ঠিকঠাক রেখেছেন তো? লোকাল ফরেন্সিক দিয়ে হবে না, আমাদের ফরেন্সিক টিম পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। আপনি ক্রাইম সিনটা সিকিউর করেছেন তো? আচ্ছা, বিষয়টা যে ক্রাইম সেটা কিভাবে শিওর হলে সুগত? মানে এখনো তো ক্রাইম সিনটাই দেখলাম না। কথার চিমটিতে সুগতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে মুস্তাফা। সুবল বলে ওঠে, ক্রাইম না হলেই মঙ্গল স্যার, বেকার ঝঞ্ঝাট। মুচকি হেসে মুস্তাফা বলে, আগে তো সিনটা দেখি, তারপর ঠিক করা যাবে ক্রাইম নাকি ক্রাইম নয়। তার আগে কোনো মন্তব্যই করা ঠিক না, এটাই আমি বলতে চাইছি। আর সুবলবাবু, প্লিজ আমাকে স্যার বলবেন না। আমি মুস্তাফা আলী, কোনো সরকারি হোমরা চোমরা অফিসার নই, মাঝে মধ্যে আপনাদের সাহায্য করি, এই যা। বিপুল বিনয়ে সুবল বলে, আপনাকে চিনব না স্যার, আপনি ডিপার্টমেন্টের কেউ নন তো কি হয়েছে, আপনাকে গোটা ডিপার্টমেন্ট চেনে। কথা শেষ করে বোকার মতো হাসে সুবল। সুগত তাড়া দেয়, ঠিক আছে ঠিক আছে, এবার জলদি শ্রীধর বর্মনের ওয়ার্কশপে নিয়ে চলুন। সুবলের পিছু পিছু ওরা গিয়ে হাজির হয় একতলারই এক প্রান্তে একটা ঘরে। ঘরটা বেশ বড়। মুস্তাফা বলে, আমি হলপ করে বলতে পারি সুগত, এটাই এই বাড়ির সব থেকে বড় ঘর। কিভাবে জানলে? একজন মানুষ যে জিনিসটাকে ভালোবাসেন স্বাভাবিকভাবেই মানে তিনি সেটার জন্যই সব থেকে সেরা জায়গাটা নির্বাচন করবেন। আর ছবি আঁকাটা শুধু শ্রীধরবাবুর পেশা নয়, নেশাও। কাজটা উনি সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, কাজেই তার ওয়ার্কশপটাই তার বাড়ির সব থেকে সেরা ঘর হবে, এতে কি কোনো সন্দেহ থাকতে পারে সুগত? যাই হোক, গ্লাভস আছে এক্সট্রা? থাকলে দাও আমাকে। মেঝেতে পড়ে থাকা মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ায় মুস্তাফা। ঘর জুড়ে হরেক রকমের হরেক আকারের ক্যানভাস। কোনোটা সম্পূর্ণ হয়েছে, কোনোটার আর সম্পূর্ণ হওয়ার অবকাশ নেই। কাত হয়ে পড়ে আছে শ্রীধর বর্মনের মৃতদেহ। পরনে একটা সাদা পাজামা পাঞ্জাবি। একটা তুলি এখনো 2 আঙুলের ফাঁকে ধরা আছে, তাতে লেগে থাকা রং শুকিয়ে শক্ত হয়ে গেছে। মৃতদেহের চোখ দুটো বিস্ফারিত, মুখটা হাঁ করা। বুকের কাছে ভাঁজ করে ধরা আছে একটা হাত। কপালের চামড়া প্রবলভাবে কোঁচকানো, ফ্যাকাশে রক্তহীন মুখ। মৃতদেহের সামনে বসে ঝুঁকে ভালো করে দেখার চেষ্টা করে মুস্তাফা। আর তখনই ওর নজরে আসে ছোট একটা অক্ষর। বোঝাই যায় কাঁপা কাঁপা হাতে ওই তুলিটা দিয়েই কিছু লেখার চেষ্টা করেছিলেন ভদ্রলোক, কিন্তু শুধু ট অক্ষরটা কোনোভাবে লিখতে পেরেছেন। তারপরেই নির্ঘাত প্রাণবায়ু বেরিয়ে গেছে। লেখাটা এতই ছোট, চট করে চোখে পড়ার কথা নয়। প্রথমে দেখলে মনে হবে রঙের ফোঁটা পড়েছে হয়তো। সেটা সুগতকে ডেকে দেখায় মুস্তাফা। তারপর ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বোলাতে থাকে। যে ছবিটা আর শেষ হবে না, যেটা আঁকতে আঁকতেই সম্ভবত মৃত্যু হয়েছে শ্রীধর বর্মনের, সেটার কাছে গিয়ে দাঁড়ায় সে। এখনো রঙের টাটকা গন্ধ ভেসে আসছে। সম্ভবত একটা নারী মূর্তি আঁকছিলেন তিনি। আলুলায়িত চুল ঢেকে রেখেছে উন্মুক্ত শরীরকে। এ বাদে আর একটাও সুতো নেই শরীরে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। সমস্ত বিভঙ্গে একটা তীব্র অসহায়তা আর বিষণ্ণতার মেলবন্ধন। তবে ছবিটা সম্পূর্ণ হয়নি। সেই বিষণ্ণা ছবির মুখটা যেন বেশ পরিচিত লাগছে মুস্তাফা। কোথায় দেখেছে, কোথায় ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তবে
এই মুখের আদল আগেও দেখেছে। নিউরনে চাপ দেয় সে। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে মুস্তাফার মুখ। একটা হালকা হাসির রেখা খেলে যায় ঠোঁটের কোণে। চলো সুগত, এখানে আপাতত আর কিছু দেখার নেই। তোমার ফরেন্সিক টিম এসে পড়বে, বাকিটা ওরাই সামলাক। আর যত তাড়াতাড়ি সম্ভব বডিকে পোস্টমর্টেমে পাঠাও, না হলে বডি আরো স্টিফ হয়ে যাবে। ইতিমধ্যে অনেকটা সময় চলে গেছে। কোন সময়ে ঘটনাটা ঘটেছে সেটা পোস্টমর্টেম করলেই বোঝা যাবে। তবে এটা আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট। তাতেই বিখ্যাত চিত্রশিল্পী শ্রীধর বর্মন প্রয়াত হয়েছে, বুঝলে? আপাতত তো দেখে এটাই মনে হচ্ছে আমার। পোস্টমর্টেম রিপোর্ট এলে আরো স্পষ্ট বুঝতে পারবো। মৃতদেহটা তখনও খুঁটিয়ে দেখছিল সুগত। চমকে বলে ওঠে, তার মানে তুমি বলছো এটা খুন নয়, নর্মাল হার্ট ফেল? মুচকি হাসি মুস্তাফার মুখে। আরে না না, খুন নয় বা নর্মাল হার্ট ফেল সেটা কখন বললাম? বললাম আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট, দেখে যতটা মনে হচ্ছে আর কি। এখন এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল, খুন নাকি স্বাভাবিক মৃত্যু, সেই জটটাই তো ছাড়াতে হবে সুগত। তবে বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। এখন বাইরে চলো, একটু জিজ্ঞাসাবাদ করা যাক বাড়ির বাকি বাসিন্দাদের। সুবলবাবু, বাইরের একটা ঘরে আমাদের বসার ব্যবস্থা করুন, আর বাড়ির বাকি সদস্যদের এক জায়গায় ডাকুন। দেখবেন কেউ যেন বাদ না যায়। ওকে স্যার। সুবল চলে যায়। মুস্তাফা আর সুগত বেরিয়ে আসে ঘরের বাইরে। মুস্তাফা বলে, রাতে তো ঘুমাতেও দিলে না, এতটা জার্নি হলো, এক কাপ চা খেলে হতো না? এদের আর বিরক্ত করে কি হবে? মোড়ের মাথায় একটা চায়ের দোকান দেখলাম, চলো একটু চা খেয়ে আসি, আর সরকারি মাইনেতে কেনা একটা সিগারেট খাওয়াও। সুগতর থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে লম্বা টান দিতে দিতে রাস্তার মোড়ের চায়ের দোকানে এসে হাজির হয় ওরা। একজন বয়স্ক লোক চা বানাচ্ছে। আপাতত আর কোনো খরিদ্দার নেই। হাই তুলতে তুলতে মুস্তাফা বলে, দুটো চা দাও কাকা, একটু কড়া করে বানিও, লাল চা। ও বাবু, বসুন, দিচ্ছি। দোকান লাগোয়া বাঁশের বেঞ্চটায় বসে দুজনে। চাওয়ালা ধুমায়িত চায়ের ভাঁড় দুজনের দিকে এগিয়ে দিয়ে বলে, বাবুরা এদিকে নতুন নাকি? চায়ে চুমুক দিয়ে বলে মুস্তাফা, এই ঘুরতে এসেছি এদিকে। শ্রীধর বর্মনকে চেনো? ওনার আত্মীয় আমরা। আর চোখে একবার সুগতর দিকে দেখে নেয় সে। সুগত চুপচাপ চায়ে চুমুক দিতে থাকে। এক গাল হেসে চাওয়ালা বলে, বড় বাবুর আত্মীয় আপনারা? খুব ভালো মানুষ গো। রোজ সকালে হাঁটতে যান, আর ফেরার সময় আমার দোকানে চা খেয়ে ফেরেন উনি আর কবিতা দিদিমণি। কবিতাও আসে রোজ? না জেনেও একটু ভান করে মুস্তাফা। হ্যাঁ, উনি তো বড়বাবুকে নিয়ে হাঁটতে বেরোন রোজ। আপনারা তো জানেনই, এই ছোট থেকে মানুষ করেছেন বড়বাবু কবিতা দিদিমণিকে। খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তবে পরশু দিন একটু রেগে গেল দিদিমণি। আজ আর কেউ ওরা এলেন না চা খেতে। বিষণ্ণ গলায় বলে চাওয়ালা। সঙ্গে সঙ্গে বলে সুগত, শ্রীধর জেঠুর শরীরটা ভালো নেই। আচ্ছা, এই দিদিমণি রেগে গেছিল কেন? কৌতূহলী সুর মুস্তাফার গলায়। চাওয়ালা বলে, তা তো জানি না বাবু, রেগে মেগে একা একা চলে গেল। গজ গজ করছিল ওনার বাকি জীবনটা নাকি শেষ হয়ে গেছে। বুঝলাম, চাটা দারুণ হয়েছে। উঠে পড়ে মুস্তাফা। সুগত দাম মিটিয়ে দিতে যায়, কিন্তু শ্রীধর বর্মনের আত্মীয় বলে চাওয়ালা প্রথমে নিতে রাজি হয় না। সুগত টাকাটা আবার পকেটে ঢোকাতে যাবে এমন সময় মুস্তাফা ছোঁ মেরে টাকাটা নিয়ে গুঁজে দেয় চাওয়ালার হাতে। রাখো, সরকারি টাকায় না করতে নেই। খোঁচাটা নীরবে গিলে নেয় সুগত। এক গাল হেসে সিগারেটের জন্য হাত বাড়ায় মুস্তাফা। সিগারেটে টান দিয়ে বলে,
শ্রীধরকে তো বেশ নিজের জ্যাঠা বানিয়ে নিলে। তুমি তো আগে আত্মীয় বানিয়েছিলে, আমি একটু স্পেসিফিক করলাম শুধু। ফিচেল হাসি খেলে যায় সুগতর মুখে। দুজনে যখন আবার চিত্রনীড়ে এসে উপস্থিত হয় তখন আইসি সুবল সাঁতরা বাড়ির সবাইকে হলঘরে জুটিয়ে ফেলেছে। তেমন কেউ নেই। শ্রীধর বর্মনের ছেলে আছে পুনেতে, খবর পেয়েছে, আসছে ফ্লাইটে। আপাতত এখানে উপস্থিত আছে বাড়ির দুজন কাজের লোক আর শ্রীধর বর্মনের পালিতা কন্যা কবিতা। বেশ গম্ভীর গলায় সুগত বলে, আপনাদের মধ্যে কে প্রথম লাশটা দেখেছিলেন? কেঁদে ওঠে বয়োবৃদ্ধ একজন মানুষ, প্রায় 60-এর কোটায় বয়স, নুয়ে পড়েছে দেহ। নাম পঞ্চানন। কান্না জড়ানো গলায় সে বলে, আমি প্রথম দেখলাম বাবু, সেই কবে থেকে এ বাড়িতে আছি। বড় বাবু মানে বাবুর বাবার আমলে সেই ছোট বয়সে এখানে এসেছি, তারপর থেকে এখানেই বাবু। ঘুম হয় না, বয়স হয়েছে, বাথরুম যাব বলে উঠেছি, দেখি বাবুর আঁকার ঘরে আলো জ্বলছে। আমি উঁকি দিয়ে দেখি বাবু ওইভাবে পড়ে আছে। আমি তখন চিৎকার করে সবাইকে ডাকি। কবিতা দিদিমণি এসেই দেখে আমাদের ছুঁতে না করেন, তিনি পুলিশে খবর দেন। মুস্তাফা তাকায় কবিতার দিকে। বয়স আন্দাজ 25-26 হবে। অবিরত কাঁদার ফলে গালের ওপর চেপে বসা নোনা জলের দাগগুলো এখনো স্পষ্ট। বাইরে থেকে ছুটতে ছুটতে একজন কনস্টেবল এসে খবর দেয় লালবাজারের ফরেন্সিক টিম এসে গেছে। সুগত উঠে যায় ফরেন্সিক টিমকে সবটা বুঝিয়ে দিতে। খুব ধীরে ধীরে মুস্তাফা বলে, কবিতা দেবী, জানি এই অবস্থায় এসব জিজ্ঞাসা করাটা অমানবিক, তবু উপায় নেই। একটু প্লিজ বলবেন যে কবে থেকে এই বাড়িতে আপনি আছেন? কান্না জড়ানো গলায় উত্তর দেয় কবিতা, আমার বাবা শ্রীধর জেঠু ছিলেন বন্ধু। ছোটবেলায় বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমার 15 বছর বয়স। শ্রীধর জেঠুই তারপর থেকে আমাকে মানুষ করেছে। 11 বছর হয়ে গেল আমি এখানে। শ্রীধর জেঠু আমার বাবার থেকে কম কিছু ছিলেন না জানেন। সেই মানুষটা চলে গেলে আমি আবার অনাথ হয়ে গেলাম। পাশে রাখা জলের বোতলটা এগিয়ে দেয় মুস্তাফা। বুঝতে পারছি আপনার কষ্টটা। না 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 না, বুঝতে পারছেন না, কেউই বুঝতে পারবে না। আমি জানি এখন আমার মনের ভিতরে কি হচ্ছে, সেটা শুধু আমি জানি। মুস্তাফার গলার স্বরে এবার ঈষৎ কাঠিন্য। বেশ, কিন্তু তবুও কিছু কথা তো বলতেই হবে। আপনার সঙ্গে শ্রীধরবাবুর সম্পর্ক কেমন ছিল? চমকে ওঠে কবিতা। মানে কেমন আবার থাকবে? ছোট থেকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। আজ আমি যা, সবটাই ওনার দৌলতে। উনি না থাকলে আমি জলে ভেসে যেতাম। আমি আবার পিতৃহারা হলাম। কান্নার রেশ কথাগুলোকে শেষ করতে দেয় না। কিছুক্ষণ চুপ থেকে মুস্তাফা বলে, বেশ, আপনারা যেতে পারেন। সবাই চলে গেলে বাইরে আসে মুস্তাফা, সিগারেট ধরায়। পায়চারি করতে থাকে ঘাসে ভরা খোলা জায়গাটায়। এমন সময় দেখে এসআই সুবল সাঁতরা এগিয়ে আসছে। দন্ত বিকশিত করে কিছু একটা বলার উপক্রম করেছিল সে। মুস্তাফা তাকে সেই সুযোগ না দিয়েই বলে,
সুবলবাবু, এই বাড়ির সব থেকে পুরানো কাজের লোক পঞ্চানন বাবুকে একবার এখানে ডাকুন তো। যে গতিতে এসেছিল আবারও সেই গতিতেই ছুটে যায় সুবল সাঁতরা। কিছুক্ষণের মধ্যেই পঞ্চানন এসে হাজির। গলাটা নরম করে মুস্তাফা বলে, আপনি তো এই বাড়িতে অনেকদিন আছেন, শ্রীধর বাবুকে তো খুব কাছ থেকে দেখেছেন, তাই না? হ্যাঁ বাবু, গোটা জীবনটা এই বাড়িতেই কেটে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পঞ্চাননের গলা দিয়ে। মুস্তাফা বলে, আচ্ছা, এই বাড়িতে রান্নার দায়িত্ব কার? লক্ষ্মীর মা বাবু, তবে সে এখানে থাকে না, পাশের গ্রামে থাকে। রোজ রান্না করে দিয়ে সন্ধ্যার পরে চলে যায়। জবাব দেয় পঞ্চানন। আচ্ছা, শ্রীধর বাবু কি সব ধরনের খাবার খেতেন? মানে ওনার কিছু খাওয়া কি বারণ ছিল? জিজ্ঞাসু গলায় প্রশ্ন ছুড়ে দেয় মুস্তাফা। না তো, সেরকম তো কিছু ছিল না বাবু। বাবু খুবই খাইয়ে মানুষ ছিলেন, খেতে খুব ভালোবাসতেন। চিন্তিত গলায় মুস্তাফা আবার জিজ্ঞাসা করে, আচ্ছা, উনি কি কোনো কিছুতে ভয় পেতেন? না তো, ভয় কেন পাবেন? সবসময় আঁকা ঝোঁকা নিয়েই তো থাকতেন। একটু যেন কিছু মনে করার চেষ্টা করে পঞ্চানন, তারপর আবার বলে, তবে ছোটবেলায় বড়বাবু বাবুর বাবা একবার ওনাকে শাস্তি দেওয়ার জন্য একটা পুরনো গুদাম ঘরে বন্ধ করে দিয়েছিলেন। বাবু তখন অনেক ছোট, ওই ঘরে বেশ কিছু মাকড়সা তখন বাবুর গায়ে উঠেছিল। বাবুর সে কি কান্না! তখন থেকে ওই মাকড়সা দেখলেই একটা ভয় কাজ করতো বাবুর মনে। চোখে খুশির ঝিলিক খেলে যায় মুস্তাফা, চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বটে। আচ্ছা, কাল রাতে আপনার চিৎকার চেঁচামেচি শুনে সবার শেষে কে আসে? কিছুক্ষণ চুপ থেকে স্মৃতি হাতড়ায় পঞ্চানন, তারপর বলে, আগে এই কবিতা দিদি সবার শেষে এলেন আর পুলিশে খবর দিলেন। গম্ভীর গলায় মুস্তাফা বলে, বেশ, এবার আপনি আসুন, আর একটু কবিতা দেবীকে বলবেন আমি ডাকছি, কেমন? চলে যায় পঞ্চানন। খানিক পরে কবিতা এসে দাঁড়ায়। গলায় যেন মধু ঝরে পড়ে মুস্তাফার। সরি কবিতা দেবী, আবারও বিরক্ত করলাম, কিন্তু একান্তে কিছু কথা ছিল। এখানে সবাই দেখবে। আপনার ঘরে গিয়ে কি বসা যায়? একটু ইতস্তত করে কবিতা, তারপর ধীর গলায় বলে, চলুন। কবিতার ঘরে ঢুকে ভালো করে চোখ বুলিয়ে নেয় মুস্তাফা। আপনি এখানে কি করেন? পড়াশোনা করছেন নাকি অন্য কিছু? ধীরে ধীরে কবিতা বলে, আমি জুলজি নিয়ে পিএইচডি করছি বিশ্বভারতীর সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ থেকে। বাহ, চমৎকার! টপিক কি? আগ্রহী হয়ে ওঠে মুস্তাফা। ল্যাটেরাইট এলাকায় অ্যারেনি প্রাণীদের বৈচিত্র্যের ওপরে কাজ করছি। এবার স্বভাবসিদ্ধ শান্ত আর গম্ভীর হয়ে আসে মুস্তাফার গলা। কোনো রহস্য উদ্ঘাটনের দোরগোড়ায় পৌঁছে গেলে এমনটাই হয় ওর। শীতল গলায় বলে, কবিতা দেবী, আমি জানি শ্রীধরবাবুর মৃত্যু কিভাবে হয়েছে। চমকে উঠে কবিতা বলে, আপনি জানেন? তাহলে খুনিকে ধরছেন না কেন? মুচকি হেসে মুস্তাফা বলে, আমি বলেছি মৃত্যু কিভাবে হয়েছে জানি, খুন হয়েছে সেটা তো বলিনি। আপনি কিভাবে জানলেন এটা খুন? কবিতা নীরব, শক্ত হয়ে বসে আছে। মুস্তাফা ভালো করে লক্ষ্য করে সমস্ত শরীর কাঁপছে কবিতার। শুধুমাত্র কোলের ওপর রাখা আঙুলগুলো অতীব চঞ্চল হয়ে উঠেছে। নিচু করে রাখা গাল বেয়ে হাতের ওপর পড়ছে ফোঁটা ফোঁটা জল। আবার বলে মুস্তাফা,
কিছু লুকাতে চাইছেন? শ্রীধরবাবুর মৃত্যুর কারণটা আমি জানি, আর আমার কেন যেন মনে হচ্ছে আপনিও জানেন। বলে ফেলুন, আর লুকাবেন না, বলে ফেলুন। নিজেকে সামলে নিয়ে জোর করে গলায় বেশ খানিকটা কাঠিন্য এনে বলে কবিতা, আমি আমি কিভাবে জানব? আপনি যখন জানেন বলছেন, আপনিই বলুন। মুস্তাফার গলায় আবার ফিরে এসেছে কাঠিন্য। বেশ, শুনুন তাহলে। আমি দেখে যা বুঝলাম, শ্রীধরবাবু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন। আর আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণ কি জানেন? কবিতা নিশ্চুপ। বলতে থাকে মুস্তাফা, ওনার মুখে যে ভয়ের ছাপ, তাতে বোঝাই যাচ্ছে হঠাৎই এমন কিছু তিনি দেখেছেন যাতে তিনি শক পেয়ে আর সামলাতে পারেননি। সঙ্গে সঙ্গেই অ্যাটাক হয়। বেশি সময় পাননি তিনি। আপনাদের কাজের লোক পঞ্চাননের থেকে শুনলাম ওনার অ্যারাকনোফোবিয়া ছিল, অর্থাৎ মাকড়সা দেখলে উনি ভয় পেতেন। আর ওনার লাশের পাশেই একটা অক্ষর লেখা ছিল, সম্ভবত ট্যারেন্টুলা লিখতে গিয়ে শুধু ট লেখার পরেই মৃত্যু ওনাকে থামিয়ে দেয়। এতটা বলে একটু থামে মুস্তাফা। মুখ নিচু করে শীতল গলায় কবিতা বলে, সবই তো বলছেন আপনার অনুমান আর ধারণা, আর আমাকে এসব বলছেনই বা কেন? আমার অনুমান খুব একটা ভ্রান্ত হয় না কবিতা দেবী। আর আপনাকে এসব বলছি কারণ আমার এটাও অনুমান ঘটনার সময় আপনি ওখানে উপস্থিত ছিলেন। চুপ করে যায় মুস্তাফা। ঘর জুড়ে থমথমে গুমোট আবহাওয়া। কবিতার গলা হালকা কেঁপে যায়। আপনি আপনি ভালোই গল্প বানাতে পারেন। অনুমানের ওপর ভর করে যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি কি বলতে চান আমি খুনি? গলায় হালকা হাসির রেশ মুস্তাফার। সেটা তো আপনি বলবেন ম্যাডাম। আচ্ছা, আরেকটু বলে দিই, বাকিটা আপনার থেকে শুনবো আশা করছি। আপনি আগেই জানতেন যে শ্রীধরবাবু মারা গেছেন, তাই পঞ্চাননের চিৎকারে খানিক পরে গিয়ে হাজির হলেন। আর এরকম অবস্থায় মানুষ আগে ডাক্তার ডাকে, আপনি ডাকলেন পুলিশকে। একটু কাঁচা কাজ হয়ে গেল না? নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে ডাক্তারের জায়গায় পুলিশ ডাকলে এটা তো মনে হবেই যে আপনি জানেন তখন শ্রীধরবাবু বেঁচে নেই। আর যদি বডি দেখেও বোঝেন, তবুও একজন মানুষ স্বাভাবিক প্রতিক্রিয়ায় ডাক্তারকেই খবর দেবে, পুলিশকে নয়। কিন্তু আপনার চালে একটু ভুল হয়ে গেছে, বুঝলেন? আর আপনি নিজেই বললেন অ্যারনি এ প্রাণীদের ওপর আপনি পিএইচডি করছেন। সুতরাং একটা ট্যারেন্টুলা বা ওই জাতীয় বড় কোনো মাকড়সা জোগাড় করাটাও আপনার কাছে কঠিন কিছু নয়। শ্রীধরবাবুর অ্যারাকনোফোবিয়ার কথাও আপনার কাছে অজানা থাকার কথা নয়। থেমে কিছুক্ষণ নীরবে কবিতার আনত মুখের দিকে তাকিয়ে থাকে মুস্তাফা। মেয়েটার ভিতরে যে প্রবল কোনো চাপা ঝড় বইছে, সেটা ক্রমাগত ফুটে উঠছে তার মাংসপেশির অভিব্যক্তিতে। এবার আস্তিনের আসল তাসটা বের করে মুস্তাফা। আর হ্যাঁ, আমি আগে মনে করতে পারছিলাম না, পরে মনে পড়ল শ্রীধরবাবুর ওই যে অহল্যা সিরিজের ছবিগুলো, সেখানে যে মহিলা মডেল, সেটা তো আপনি, তাই না? আপনারই তো মুখ ওটা। গতকাল রাতেও নিশ্চয়ই আপনাকে সামনে রেখেই আঁকছিলেন উনি। ওনার একটা এক্সিবিশন দেখেছিলাম কয়েক বছর আগে, জানেন, তখনই সিরিজটা দেখি। তাই আজ ওনার অসম্পূর্ণ ছবিটা দেখে খটকা লাগে, একই মুখ, কিন্তু বুঝতে পারছিলাম না ঠিক। তারপর যখন আপনাকে দেখি, তখন সবটা জলবৎ তরলং হয়ে যায়। এবার বাকিটা আপনার থেকে শুনতে চাই ম্যাডাম। এত বুদ্ধি খাটিয়ে নিজেরই আশ্রয়দাতাকে কেন খুন করলেন? মুখ তুলে সোজাসুজি মুস্তাফার চোখে চোখ রাখে কবিতা। দু চোখে ঘৃণার আগুনে যেন ছারখার হয়ে যাবে চরাচর। মুখের মাংসপেশিগুলো কঠিন হয়ে গেছে। গোটা দেহের রক্ত যেন এসে জমা হয়েছে মুখে। দাঁতে দাঁত চেপে এক রাশ ঘৃণা নিয়ে বলে ওঠে কবিতা, আশ্রয়দাতা, আশ্রয়দাতা, মাই ফুট, একটা জানোয়ার আমার গোটা জীবনটা ধ্বংস করে দিয়েছে শয়তানটা। আমার বাবার মৃত্যুর পরে নিয়ে এলো আমাকে বাড়িতে। তারপর একদিন রাতে আমার ঘরে এসে ঢুকলো। লোকটার মুখ থেকে আসা মদের গন্ধে আমার বমি চলে আসছিল, জানেন, কিন্তু কিচ্ছু করার ছিল না।
তারপর প্রায় প্রতিদিন আমাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিত লোকটা। জোর করে আমাকে নগ্ন করত, সামনে বসিয়ে ছবি আঁকত। আমার মনে হতো যেন আমাকে আঁকছে না, আমার শরীরটাকে গিলছে প্রতি মুহূর্তে। আমার শরীরে নাকি লোকটা নিজের সৃষ্টি খুঁজে পেত, আর আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল শয়তানটা। আর 11 বছর একটানা প্রতিটা মুহূর্তে আমি ধর্ষিতা হচ্ছি। আমার আর নিজের বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। ওই ছবিগুলো যদি জ্বালিয়ে দিতে পারতাম, যদি পৃথিবীর সামনে লোকটার মুখোশ টেনে ছিঁড়তে পারতাম, সব থেকে শান্তি পেতাম আমি, সব থেকে। কিন্তু কেউ বিশ্বাস করতো না এই কথা। কি করতাম বলুন আপনি? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? থামে কবিতা, সময় নেয়, নিজেকে একটু গুছিয়ে নিতে চায়, আবারও ধীর গলায় বলতে শুরু করে। হ্যাঁ, আমি জানতাম ওর অ্যারাকনোফোবিয়ার কথা। একটা নিরীহ হান্টসম্যান মাকড়সা নিয়ে এসেছিলাম। শয়তানটা এত সব চেনে না, ভাবলো ট্যারেন্টুলা। ভয়ে মুখ শুকিয়ে গেল। আমি কৌটো খুলে ওটা যেই ওর গায়ে ছুঁড়ে দিয়েছি, তখনই আর সামলাতে পারেনি, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়। ওই শয়তানটাও আমাকে প্রতিদিন ওই মাকড়সার মতোই আষ্টে পৃষ্ঠে ধরতো। ঘেন্না হতো আমার, ঘেন্না। ওর ওই জালে যেন আমি জড়িয়ে গিয়েছিলাম। উপায় ছিল না আমার আর। তবে শান্তি পাইনি, জানেন তো। জানি না, হয়তো একটা মায়াও তৈরি হয়েছিল অজান্তেই। সব শেষ করে দিলাম, সব। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মুস্তাফা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। গলায় একটা বিষণ্ণতা এসে বাসা বাঁধে মুস্তাফা। আপনার জায়গায় আমি থাকলে কি করতাম সেটা জানি না কবিতা দেবী, তবে এখন আমি কি করব সেটা জানি। আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। এই রহস্যের সমাধান শুধু আমার নিজের কাছেই থাকবে। বাকি দুনিয়ার কাছে এটা মুস্তাফা আলীর একটা অসমাপ্ত কেস হয়েই থাক না হয়, এটুকু কথা দিলাম। ঘর থেকে বেরিয়ে যায় মুস্তাফা, আবার এসে দাঁড়ায় সেই ঘাস জমিতে। একটা সিগারেট ধরায়। পিছন থেকে সুগতর গলা ভেসে আসে। আরে কোথায় হাওয়া হয়ে গেছিলে গুরু? ওরা বডি নিয়ে যেতে চাইছে পোস্টমর্টেমে। ডাক্তার তো বলছে প্রাইমারি কার্ডিয়াক অ্যারেস্ট। তোমার কথাই হয়তো ঠিক। এক মুখ ধোঁয়া ছেড়ে বলে মুস্তাফা। হ্যাঁ সুগত, কার্ডিয়াক অ্যারেস্ট। এটার আর তদন্তের বিশেষ কিছুই নেই। এখন যে কারোরই যে কোনো সময় এমন হচ্ছে। আর শ্রীধরবাবুর তো বয়সও হয়েছিল, হতেই পারে। আমিও কিছুই পেলাম না তেমন, জানো। হ্যাঁ, মাঝরাত থেকে বেকার দৌড়াদৌড়ি। যাকগে, ঝক্কি কমলো। সুগতর গলায় বিরক্তি। আগে পেটে কিছু দানা পানি দিতে হবে। উফ, বেলা গড়িয়ে বিকাল হতে যায়, ফিরতেও হবে। শান্তিনিকেতন আমার তেমন সয় না সুগত। সিগারেটে আরেকটা টান দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় মুস্তাফা। লিপিকার মুখটা আবার ভেসে উঠছে ওর মনে। শুনলেন তমসাগ্নি, রচনা নীলাশিস বসু, সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায়, শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ, সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র, পোস্টার ডিজাইন
RD ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু। শুনতে থাকুন কেয়ার অফ কথক। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়। ভালো থাকুন। ধন্যবাদ।